আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছেলেমেয়েরা আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের টার্গেট কি দেখি কি অবস্থা। কোঅর্ডিনেট বন্ডিং যেটাকে আমরা বলতেছি, আর কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ডিং। সবচাইতে মজার ব্যাপার কি, প্রায় এই ঘটনা হচ্ছে প্রায় 100 বছর আগের ঘটনা। যেটা হচ্ছে ব্রিটিশ কেমিস্ট, নাম হচ্ছে ওনার সিজউইক। উনি 1927 সালে আসলে এই কোঅর্ডিনেট বন্ডিং ও সন্নিবেশ বন্ধন নিয়ে গবেষণা করেছেন। শুধু তাই না, উনি একটা ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, এই রুলটাও কিন্তু উনি দিয়েছেন। সবচেয়ে মজার বিষয়, আমরা একটুখানি দেখে আসি যে সমযোজী বন্ধনের সাথে আসলে সন্নিবেশ বন্ধনের পার্থক্যটা কোথায়। এবং মজার ব্যাপার কি, যে সন্নিবেশ বন্ধন কিন্তু এই সমযোজী বন্ধনের মধ্যে গিয়ে পড়বে, সেই প্রমাণটাও করবো আজকে। দেখি কতটুকু, জাস্ট 2-3টা স্লাইড আর কি, বেশি কিছুই না। 10 মিনিট দেখলেই হবে তোমাদের। প্রথম কথা হলো যে আমাকে সমযোজী বন্ধনের কনসেপ্টে চলে যেতে হবে আগে। সমযোজী বন্ধনটা ছিল এরকম যে যেখানে দুটো পরমাণুর মাঝে সমানভাবে ইলেকট্রন কিন্তু শেয়ার হচ্ছিল, ইকুয়ালি কিন্তু ইলেকট্রন শেয়ারিং হওয়ার পরে যে বন্ধন, সেটা কিন্তু হতে পারে সমযোজী বন্ধন। সেটা একক বন্ধন হতে পারে, দ্বিবন্ধন হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে, কোনো প্রবলেম। বাট দুটো পরমাণুর মাঝে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে তারা মানে বন্ধনটা তৈরি করবে। বাট সন্নিবেশ বন্ধন হচ্ছে ব্যাপারটা এরকম যে দুই বন্ধু, এক বন্ধু চিটাগাঙে চিংড়ি মাছের ব্যবসা করতে গেছে, এক বন্ধু ঢাকায় বসে আছে। তো চিটাগাঙে যে বন্ধু গেছে ওকে বলছে যে বন্ধু তুমি এক কাজ করো, ওর কোনো টাকা পয়সা নাই, বাট ঢাকায় যে আছে ওর টাকা পয়সা আছে, সে 10 লাখ টাকা নিজে ইনভেস্ট করেছে, পুরোটাই দিয়েছে। বাট বাকি বন্ধু 1 টাকাও দেয় নাই, সেখানে শেয়ার করে নাই, জাস্ট চিটাগাঙে বসে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। তবে লভ্যাংশ পুরোটাই দুইজনে সমানভাবে ভাগ করে নিচ্ছে। এই বন্ধনটার নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন। অর্থাৎ একজনই হচ্ছে ইনভেস্ট করতেছে, বাট দুইজনেই সমানভাবে ভাগ করতেছে। ব্যাপারটা এরকম। অর্থাৎ এক্ষেত্রে সন্নিবেশ বন্ধনটা হচ্ছে দুটো পরমাণুর মধ্যে একটা পরমাণুই দুটো ইলেকট্রন সাপ্লাই করবে, বাট দুটো পরমাণুই ওই দুটো ইলেকট্রন সমানভাবে শেয়ার করবে। এই বন্ধনের নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন অর সন্নিবেশ সমযোজী বন্ধন, যেমন অ্যামোনিয়া। তবে এক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো যে কে ইলেকট্রন দিচ্ছে আর কে নিচ্ছে, কে ডোনর কে অ্যাকসেপ্টর, এটা একটা পরিচয় থাকার জন্য একটা আমরা অ্যারো সাইন ইউজ করি। অ্যারো সাইন মানে হচ্ছে যে ডোনর, যে দিবে দাতা, গ্রহীতার দিকে যে নিবে তার দিকে একটা অ্যারো সাইন দিয়ে আমরা সন্নিবেশ বন্ধনকে প্রকাশ করে থাকি। এটা হচ্ছে মজার বিষয়। তবে এটা একটা কথা যে হ্যাঁ, সে যে অ্যাকসেপ্টর, যে ইলেকট্রন নিবে, গ্রহণ করবে গ্রহীতা, তার কি ইলেকট্রন দরকার আছে নাকি নাই? অবশ্যই এক্ষেত্রে দুইজনের মধ্যে একজনের ইলেকট্রন অবশ্যই এক জোড়া থাকতে হবে এক্সট্রা, আর আরেকজনের অবশ্যই এক জোড়া ইলেকট্রনের কমপক্ষে ঘাটতি থাকতেই হবে, আদারওয়াইজ এখানে কোনো সন্নিবেশ বন্ধন তৈরি হবে না। যেমন অ্যামোনিয়া, নাইট্রোজেনের কাছে মুক্ত এক জোড়া ইলেকট্রন আছে। আমরা সবাই জানি নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কয়টা? 7টা। তার মধ্যে বাইরের শক্তি স্তরে কয়টা আছে ইলেকট্রন? বাইরের শক্তি স্তরে 5টা। ফলে এই 3টা ইলেকট্রন দিয়েছে, 3টা হাইড্রোজেনকে ধরে আছে, আর 2টো ইলেকট্রন এক্সট্রা। অর্থাৎ এই 2টো ইলেকট্রন সে কাউকে দান করতে পারে। যেমন হাইড্রোজেন আয়ন, তার কোনো ইলেকট্রন নাই। তো হাইড্রোজেন তো এমনি অনেক গরিব, খুবই গরিব। হাইড্রোজেন একটা মাত্র ইলেকট্রন ছিল তার, সেই ইলেকট্রন যখন চলে যায় তখন হাইড্রোজেন আয়ন হয়ে যায়, তখন তার ইলেকট্রনের দরকার পড়ে। এক্ষেত্রে অ্যামোনিয়ার এই এক জোড়া ইলেকট্রন তখন হাইড্রোজেন আয়নকে নেওয়ার জন্য সে তো রেডি, তাহলে সে হবে গ্রহীতা, সে হবে দাতা। এই যে দাতা থেকে গ্রহীতার দিকে অ্যারো সাইন, সে গ্রহণ করছে। এই বন্ধনটার নামই হচ্ছে আমার সন্নিবেশ বন্ধন। আমরা এটাকে এভাবে দেখাতে পারি, অর্থাৎ ধনাত্মক চার্জটা মাথায় দিয়ে দিলাম। ব্যাপারটা এরকম। এটাও হতে পারে যেমন নাইট্রোজেনের কাছে মুক্ত এক জোড়া ইলেকট্রন বেশি আছে। বোরন ট্রাইফ্লুরাইডের দিকে আমরা তাকাই দেখি, বোরনের প্রত্যেকটা এখানে একটা করে ইলেকট্রন, কারণ বোরন আমরা জানি যে 5টা ইলেকট্রন, তার 2টো ইলেকট্রন 1s2, এবং বাকি হচ্ছে বাইরের শক্তি স্তরে 3টা ইলেকট্রন। এই 3টা ইলেকট্রন দিয়ে ফ্লোরিন কিন্তু 3টা ইলেকট্রন শেয়ার করেছে এক্ষেত্রে, এবং প্রত্যেকটা ফ্লোরিন কিন্তু তার কাছে মোট 7টা ইলেকট্রন ছিল বাইরের শক্তি স্তরে,
তা ঠিক আছে, একটা ইলেকট্রন করে শেয়ার করছে, ফলে এ কিন্তু ঠিকই 8টা ইলেকট্রন লাভ করেছে, কিন্তু আনফরচুনেটলি বোরনের কিন্তু 8টা ইলেকট্রন হয়নি। 3টা বন্ধন থেকে সে সর্বোচ্চ ইলেকট্রন 6টা পাচ্ছে, 3 দুগুণে 6, 2টা ইলেকট্রন ঘাটতি পড়েছে। দ্যাট মিনস বোরন ট্রাইফ্লোরাইড এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, সে হলো গ্রহীতা। তারপর অসম্পূর্ণ অষ্টক যদি থাকে কোনো মলিকুলের মধ্যে, সেও গ্রহণ করতে পারে। বুঝতে পারছি আমরা, দাতা থেকে গ্রহীতার দিকে যাচ্ছে ইলেকট্রন, অ্যারো সাইন, এটি হচ্ছে সন্নিবেশ বন্ধন। এটার নাম জটিল কিছু না, এটা পুরোটা একটা যোগ হয়েছে ডেফিনেটলি, এবং এটা হচ্ছে অ্যামোনিয়া এবং এক্ষেত্রে কি বোরন ট্রাইফ্লোরাইড একসাথে যোগ। তো আমরা শুধু সন্নিবেশ বন্ধনের ব্যাপকতা আছে, কারণ আমরা এই চ্যাপ্টারের যদি প্রথম অংশে চলে যাই, সেখানে আমরা পাই কমপ্লেক্স আয়ন, সেখানে পাই আমরা কমপ্লেক্স কম্পাউন্ড। শুধু তাই না, আমরা সেক্ষেত্রে পাই হাইব্রিডাইজেশন, এবং সে চতুস্তলক নাকি অষ্টতলকীয় না কি ধরনের, এটাও কিন্তু বের করা হয়। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আমার সন্নিবেশ বন্ধনের ব্যাপকতা আছে। আমরা একটা উদাহরণ হলো দেখে আসি, যেটা আমাদের কাজে লাগবে। যেমন এই উদাহরণটা আমরা বুঝতে পারতেছি, ফ্লোরাইডের এক্সট্রা ইলেকট্রন আছে, যে কোনো এক জোড়া ইলেকট্রন তার কাছে ফ্লোরাইড যখন হয়, তখন আমরা তো জানি যে একটা ইলেকট্রন সে নিয়েছে কারো কাছ থেকে, ফলে ফ্লোরাইড হয়েছে, বাট নিজের কাছে 6টা ছিল, এখন কিন্তু 8টা হয়ে গেছে, 4 জোড়া। যে কোনো এক জোড়া ইলেকট্রন দিতে পারে, বোরন ট্রাইফ্লোরাইড গ্রহণ করতে পারে। আগের কথায় বড় একটা এক্সাম্পল আমরা দেখি, যেখানে হচ্ছে আমার কোবাল্ট আয়ন আর হচ্ছে 6টা অ্যামোনিয়া। প্রত্যেকটা অ্যামোনিয়া আমরা এদেরকে লিগ্যান্ডও যেমন বলি, যারা দান করে তাদের নামই হচ্ছে লিগ্যান্ড। তবে এটা কোনো ধাতব আয়নকে যখন দিবে সে কথা আমরা পড়বো আর কি প্রথম অংশে। তবে এখনকার মেন টার্গেট হচ্ছে আমাদের সন্নিবেশ বন্ধনটাকে স্টাডি করা। সন্নিবেশ বন্ধন হচ্ছে দাতা এবং গ্রহীতার ব্যাপার। কোবাল্ট আয়নকে এই 6টা অ্যামোনিয়া 6 জোড়া ইলেকট্রন দিচ্ছে, প্রত্যেকটাই সন্নিবেশ বন্ধন, আমরা বুঝতে পারছি। এবং এখানে কি আয়ন তৈরি করেছে নামটা আমরা কিন্তু বলতেছি না এই মুহূর্তে, তবে নাম বলা যেতে পারে। এটা 6টা আছে যেহেতু অ্যামোনিয়া, হেক্সাঅ্যামিন বলতে হবে, কোবাল্ট 3 আয়ন। যাই হোক, এটা আমরা প্রথম অংশে নামকরণ সবকিছু জানবো, সেখানে প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি, অনেক ব্যাপার স্যাপার রয়ে গেছে। জাস্ট এখানে বোঝানোর চেষ্টা করতেছি ধাতব আয়নের সাথেও সন্নিবেশ বন্ধন হতে পারে। এবং কোয়েশ্চেন হতে পারে, অনেকে কোয়েশ্চেন এটা করে যে কোবাল্ট আয়নের এত ইলেকট্রন কেন দরকার, সে কোথায় রাখবে? বিজ্ঞানী সিজুইক, ব্রিটিশ কেমিস্ট, 1927 সালেই উনি এই রুলটা দিয়েছিলেন, যে রুলটার নাম ছিল EAN রুল, ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার। কোবাল্ট আয়নের কেন দরকার? কারণ ওর ছিল 27, 3টা কমে গিয়ে হয়েছে 24টা ইলেকট্রন, এবং এখানে 6টা প্রত্যেকের কাছ থেকে 2টা করে ইলেকট্রন পেলে 6টাই অ্যামোনিয়ার কাছ থেকে 6 দুগুণে 12টা ইলেকট্রন পাই, তখন তার টোটাল ইলেকট্রন হয় 36, যেটা হচ্ছে ক্রিপ্টন। নিষ্ক্রিয় মোলের ক্যারেক্টার লাভ করার জন্য ধাতব আয়নগুলো ছোটাছুটি করে, এই লক্ষ্যেই তারা এই সন্নিবেশ বন্ধনের মাধ্যমে 6টা অ্যামোনিয়াকে ধরতে পারে। এটার গান গল্প পরে আবার কিন্তু শুনবো আমরা প্রথম অংশে। তো এটা মাঝে মাঝে কোয়েশ্চেন যেহেতু চলে আসে, কোবাল্টের কেন এত দরকার ইলেকট্রন? ওই যে ক্রিপ্টনের মতো সে আচরণ লাভ করছে, নিষ্ক্রিয় মোলের ক্যারেক্টার, EAN রুল, যেটা সিজুইক 1927 সালে দিয়েছিলেন। তো আমরা জানার চেষ্টা করলাম যে আসলে সন্নিবেশ বন্ধনটা কি জিনিস, সেটা আমরা জানলাম। এই সন্নিবেশ বন্ধন বিভিন্ন জায়গায় হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে যেমন অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন আয়ন, ধনাত্মক আয়নের হতে পারে, কিংবা নিরপেক্ষ কোনো মলিকুলের সাথে নিরপেক্ষ মলিকুলেরও হতে পারে, কিংবা ঋণাত্মক আয়নের সাথে নিরপেক্ষ মলিকুলেরও হতে পারে, কিংবা ইভেন ধাতব আয়নের সাথেও এই নিরপেক্ষ মলিকুলেরও সন্নিবেশ বন্ধন হতে পারে। তবে সবচেয়ে বড় কথা হলো যে সন্নিবেশ বন্ধন কিন্তু মূলত সমযোজী বন্ধন। কারণটা কি? কারণটা খুব সিম্পলি বলা যায়, তবে আমরা খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করতে পারি যদি আমরা হাইব্রিডাইজেশনকে সাথে নিই। আমরা কিন্তু অলরেডি জানি এই হাইব্রিডাইজেশন আমরা কিন্তু লেকচার 1-2 এ লাইভ লেকচারে পেয়েছি। এছাড়াও তোমরা sp2, sp3, sp হাইব্রিডাইজেশন লেকচার আলাদাভাবে দেওয়া আছে, দেখতে পারো। এখানে ছোট্ট একটা কথা বলবো, আমরা সন্নিবেশ বন্ধনটা কেন সমযোজী বন্ধন, এই কথাটাকে অল্প একটু কথায় আলোচনায় নিয়ে আসা। যেমন প্রথম যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম নাম্বার 1-এ, অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন আর অ্যামোনিয়া আমার, ফাইন। এখন আমার কথা হলো যে আমার সন্নিবেশ বন্ধনটাকে সমযোজী বন্ধন বলা মানে ব্যাপারটা এরকম, যদি আমি বলি
মিথেন, মিথেনের যে 4টা বন্ধন আছে এখানে প্রত্যেকটা সিগমা বন্ধন, একক বন্ধন, এবং সিগমা বন্ধন মানেই কিন্তু সমযোজী বন্ধন, কারণ এই কার্বন হাইড্রোজেনের মাঝে ইলেকট্রনটা শেয়ার হয়েছে। এখন এক্ষেত্রে সন্নিবেশ বন্ধন একজন দাতা একজন গ্রহীতাকে দিচ্ছে, তারপরেও কেন আমরা তাকে সমযোজী বন্ধনের মতো বলছি? আমরা তাকে একটু ভালো করে এক্সাম্পলটা নিচ্ছি। আমরা অ্যামোনিয়াম আয়নের যদি আমরা সংকরণ চিন্তা করি, তাহলে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণুটাকেই সাধারণত আমাকে হিসাব করতে হয় হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে। গুড। এই নাইট্রোজেন 7, এই তো হলো তার ইলেকট্রন বিন্যাস। এখন আমরা এই 4টা অরবিটালকে মিক্সচার করে ফেলি, সংমিশ্রণ করে ফেলি, তাহলে কি হবে? sp3, একটার মধ্যে 2টা ইলেকট্রন, বাকিগুলোতে সব একটা একটা করে। আর এখানে যে হাইড্রোজেন আয়ন আছে, এই হাইড্রোজেন আয়ন তার কোনো ইলেকট্রন নাই, ফলে 1s কিন্তু ফাঁকা, নো ইলেকট্রন, ফাঁকা, এমটি, ভ্যাকেন্ট। কিন্তু এই 1 আমরা লিখি কারণ এটা কিন্তু তার প্রোটন নাম্বার। আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস প্রোটনের করি না, আমরা ইলেকট্রন বিন্যাস করি ইলেকট্রনের, ফলে তার কোনো ইলেকট্রন নাই, ফলে 1s খালি অরবিটাল পড়ে আছে, ইলেকট্রন নাই। এখন এই অবস্থায় যদি আমরা অরবিটাল চিত্র আঁকার চেষ্টা করি, তাহলে এমনটা হবে, মাঝখানে নাইট্রোজেন, তার ছিল 4টা sp3 সংকর অরবিটাল, এই 4টা sp3 সংকর অরবিটাল, ভালো কথা। এবং এই ক্ষেত্রে একটার মধ্যে আছে 2টা ইলেকট্রন, এই যে 2টা, এখানে আমরা লাল মার্কিং করে দিচ্ছি, এরকম 2টো ইলেকট্রন আছে। আর এই হাইড্রোজেনটা হলো আমার কোন হাইড্রোজেন? যে হাইড্রোজেনে কোনো ইলেকট্রন ছিল না, ওই হাইড্রোজেন শুধুমাত্র তার s অরবিটাল নিয়ে এগিয়ে এসেছে, বাট এই 2টো ইলেকট্রন এখান থেকে পেয়েছে নাইট্রোজেনের কাছ থেকে। বাকি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হাইড্রোজেন, দ্যাট মিন্স এই 3টা হাইড্রোজেন সবার কাছে একটা ইলেকট্রন এবং গোলাকার s অরবিটাল, s অরবিটাল, s অরবিটাল। আর এই বাকি 3টা, এই 3টা হচ্ছে সংকর অরবিটাল, এটা এটা এটা, সবাই একটা করে দিয়েছে, ফলে সবাই এখানে সিগমা বন্ধন তৈরি করেছে, মুখামুখি অধিক্রমণ, মুখামুখি অধিক্রমণ। এই জায়গায় এখানেও কিন্তু মুখামুখি অধিক্রমণই হচ্ছে, তবে ইলেকট্রন দিচ্ছে নাইট্রোজেন, 2টো ইলেকট্রনই কিন্তু নাইট্রোজেন দিচ্ছে, হাইড্রোজেন কোনো ইলেকট্রন না দিয়েই অরবিটালের সাথে অধিক্রমণ করেছে। আমার কোয়েশ্চেন হলো এখন যে এখানে 4টা যে আমার মুখামুখি অধিক্রমণ হয়েছে, 4টে কিন্তু সিগমা বন্ধন, 4টা সিগমা বন্ধন। এক্ষেত্রে অধিক্রমণ হয়ে যাওয়ার পরে অধিক্রমণের অঞ্চলে কিন্তু 2টো ইলেকট্রন এবং এটা একটা সিগমা বন্ধন। এখানে আলাদাভাবে তার কোনো পরিচয় থাকে না যে কে দাতা কে গ্রহীতা, মাথায় একটা চার্জ দিয়ে রেখেছি আমরা যে একজন গ্রহণ করবে, কিন্তু কে মুখামুখি অধিক্রমণ হয়ে যাওয়ার পরে অরবিটালের তাদের আলাদা কোনো আর পরিচয় থাকে না যে কে দাতা কে গ্রহীতা, পরিচয় একটাই, মুখামুখি অধিক্রমণ, সিগমা বন্ধন। আর যে কোনো সিগমা বন্ধনই হলো সমযোজী বন্ধন। অতএব সন্নিবেশ বন্ধন এখন রূপ নিয়েছে সমযোজী বন্ধনে। আমরা অরবিটালের এই অধিক্রমণের মাধ্যমে ব্যাপারটা ক্লারিফাই করতে পারি ক্লিয়ারলি। তো আমরা বলতে পারি ফাইনালি আসলে সন্নিবেশ বন্ধনটা মূলত সমযোজী বন্ধনের মধ্যে পড়লো। আসলে বলতে গেলে যে কোনো বন্ধনই হচ্ছে ওই সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনের ছোঁয়া আসছে। এটি হচ্ছে কিং অফ বন্ডিং আমরা বলতে পারি কোভালেন্ট বন্ডিংকে। শুধু তাই না, ওই আয়নিক যে বন্ধন বলি আমরা, সেটাও এটার মধ্যে এসে পড়ে। এরকম একটা ব্যাপার যেটা আমরা পোলার আয়ন থেকে শিখেছিলাম, লেকচার দেখে নিতে পারো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এ পর্যন্তই।